আমি আবারও উপস্থিত হলাম তোমাদের একটা ভূগোলের বিষয় নিয়ে, যেটা হচ্ছে টাইটেলটা বোর্ডে কিন্তু আমি লিখেছি, সেটা হচ্ছে কৃষিজ ফসল উৎপাদনের অনুকূল পরিবেশ। যে কোনো কৃষিজ ফসল উৎপাদনের অনুকূল পরিবেশ বা অনুকূল ভৌগোলিক অবস্থা, এই বিষয়টা নিয়ে। এবার এই বিষয়টা বোঝানোর জন্য আমি তার আগে দেখো, আমি বেশ কিছু ক্লাসের কথা লিখেছি, 9, 10, 11, 12। কেন লিখেছি? কারণ হচ্ছে এই বিষয়টা এই 4টা ক্লাসেই রয়েছে। কিভাবে? ক্লাস 9 বা নবম শ্রেণীর যে পশ্চিমবঙ্গের ভূগোল, সেই পশ্চিমবঙ্গের ভূগোলে পশ্চিমবঙ্গের যে প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সেখানে পশ্চিমবঙ্গের কৃষি হিসাবে রয়েছে। সেখানে রয়েছে তোমার ধান চাষের অনুকূল পরিবেশ, পাট চাষের অনুকূল পরিবেশ, আর হচ্ছে চা চাষের অনুকূল পরিবেশ। তারপরে রয়েছে ক্লাস 10, দশম শ্রেণীতে রয়েছে ভারতের আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলে সেখানে আবার প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ। যখনই আবার অর্থনৈতিক পরিবেশে যাব, তখন আবার অর্থনৈতিক পরিবেশ রয়েছে কৃষিজ ফসল। সেক্ষেত্রে রয়েছে ধান, গম, তারপরে হচ্ছে মিলেট, কফি, কার্পাস, তারপরে হচ্ছে আখ। এইসব যে ফসলগুলোর নাম বললাম, সেই ফসলগুলো উৎপাদনের অনুকূল পরিবেশ বা অনুকূল ভৌগোলিক অবস্থা সম্পর্কে জানতে হবে। এবার 11-এ গত 2023-এর সিলেবাসে ছিল না, কিন্তু 2024-এ নিউ এডুকেশন পলিসি NEP 2020 এটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার জন্য 11-এ এটাকে আবার নতুন করে দেওয়া হয়েছে। তবে এটাতে আঞ্চলিক ভূগোলের মধ্যে নেই, বরং এটা 11-এর যে অংশটাই রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, মানে হচ্ছে মানবীয় ভূগোলের বিষয়সমূহ বা নীতিসমূহ। সেইখানে তার দ্বিতীয় ইউনিটে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ হিসাবে এটাকে তুলে ধরা হয়েছে, এবং সেখানে কার্পাস, আখ আর হচ্ছে কফি, এই 3টে ফসলের অনুকূল পরিবেশ হিসাবে করতে হয়। তারপরে হচ্ছে 12, যেটা প্রাক্তন সিলেবাস। সেই প্রাক্তন সিলেবাসের ক্লাস 12-এ একই রকমভাবে কিন্তু রয়েছে, সেটা হচ্ছে যে অর্থনৈতিক ভূগোলের একটা অংশ, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং বিশেষত কৃষিকাজ। এই কৃষিকাজের মধ্যে গিয়ে ওইখানে আবার রয়েছে ধান রয়েছে, কফি রয়েছে, চা রয়েছে, কোকোনাট বা নারকেল রয়েছে, এরকম ফসলগুলো যেগুলো হচ্ছে যাদের অনুকূল পরিবেশ জানতে হয়। তো যেহেতু একটাই বিষয় বা একটাই জিনিস 4টা ক্লাসে জানতে হচ্ছে, এবং এই প্রশ্নের মান আবার 5, যদিও 11-এর ফার্স্ট সেমিস্টারে সবগুলোই MCQ থাকে বলে সেখানে 5-এর ব্যাপার থাকে না, তবে সেখান থেকে 1 মার্কের কোয়েশ্চেন আসতে পারে। আর বাকি যে 3টে ক্লাস রয়েছে 9, 10 আর 12, এই 3টে ক্লাসের জন্যই হচ্ছে 5 মার্কের এটা একটা কোয়েশ্চেন। তো এই 5 মার্ক কিভাবে আমরা সম্পূর্ণ পাবো বা কিভাবে লিখলে সম্পূর্ণ পাবো, তারই কিছু পদ্ধতি আমি তুলে ধরছি। আচ্ছা, এবার কৃষিজ ফসল উৎপাদনের অনুকূল পরিবেশগুলোকে আলোচনা করার সময় প্রথমে একটু ছোট্ট ভূমিকা দিয়ে আলোচনা করবে। এখানে প্রথমে একটু ছোট্ট ভূমিকা দিয়ে আলোচনা করবে। ভূমিকাতে কি কি লেখা যেতে পারে? ভূমিকাতে লেখা যেতে পারে যে ফসলটা কোন ধরনের ফসল, যেমন হচ্ছে ধান হচ্ছে খাদ্য ফসল, চা হচ্ছে পানীয় ফসল এবং বাগিচা ফসল, তারপর হচ্ছে পাট হচ্ছে তন্তু জাতীয় ফসল। তো তার একটু সংক্ষিপ্ত বর্ণনা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে ভারতের কোন কোন রাজ্যে বেশি উৎপাদিত হয়, কিংবা ভারতের কোন রাজ্য এগিয়ে, তারপরে হচ্ছে যে এর অন্য কোনো নাম আছে নাকি, যেমন ধরে নাও যে পাটকে বলা হচ্ছে সোনালী তন্তু। সেরকমইভাবে ভূমিকায় হালকা এই 2-একটা বাক্য তুলে ধরতে পারো। যখনই ভূমিকা কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে তখন ভূমিকার পরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে চা চাষের অনুকূল পরিবেশ। তো অনুকূল পরিবেশগুলোকে দুটো ভাগে আলোচনা করব। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, যেটাকে ভৌগোলিক পরিবেশও বলা হয়। প্রাকৃতিক পরিবেশগুলো কিন্তু বেশিরভাগটাই প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একেবারে প্রথম দিকে যেটা পাবো সেটা হচ্ছে উষ্ণতা। যে কোনো ফসলের চাষের জন্য উষ্ণতা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উপাদান। সেক্ষেত্রে ধরে নাও ধান, গম, পাট, চা, কফি, তারপরে হচ্ছে মিলেট, সব ধরনের ফসলই কিন্তু উষ্ণতা প্রয়োজন হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা ধান চাষের কথা যদি বলি, তাহলে ধান চাষের যে উষ্ণতা প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রায় 25 থেকে 35, ভিন্ন বয়ে ভিন্ন রকমের হবে,
এটাকে অ্যাভারেজে রাখতে পারো, যেমন হচ্ছে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধান চাষ উৎপন্ন হয়। ঠিক আছে, এভাবে উষ্ণতার কথাটা বললাম। অন্যান্য ফসলে সেম ভাবে উষ্ণতা যেরকম লাগবে ওরকম ভাবে ধরে যেতে হবে। উষ্ণতার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের কথা যদি বলি তাহলে সারা বছর তো এখানে বৃষ্টিপাত হয় না, তারপরে যতটুকু বৃষ্টিপাত হয় তো সেক্ষেত্রে কতটা বৃষ্টিপাত ফসলের জন্য প্রয়োজন সেভাবে আমাদেরকে মেনশন করতে হবে। যেমন উদাহরণ হিসাবে ধানের ক্ষেত্রে হচ্ছে 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হলেই ধান চাষ বেশ ভালো হয়, কারণ আমরা জানি যে ধানকে বলা হচ্ছে তৃষ্ণার্ত ফসল, ও সবসময় জল লাগে। এই হচ্ছে বিষয়। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আর্দ্রতা। বাতাসে আর্দ্রতা থাকার প্রয়োজন। বিশেষত ধান, তারপরে হচ্ছে ধানের সঙ্গে সঙ্গে যদি বলি তাহলে হচ্ছে যে গম, তারপরে মিলেট, এই ধরনের ফসলগুলো চাষের ক্ষেত্রে আর্দ্রতা বাতাসে থাকা দরকার। আর্দ্রতার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে মাটি বা মৃত্তিকাও একটা গুরুত্বপূর্ণ উপাদান ফসল চাষের অনুকূল পরিবেশ হিসাবে। যেমন ধরে নাও উদাহরণ হিসাবে যে কার্পাস চাষের ক্ষেত্রে কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল খুবই একটা গুরুত্বপূর্ণ মৃত্তিকা। তাহলে ওই ক্ষেত্রে আমরা বলবো যে কার্পাস চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা প্রয়োজন। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মৃত্তিকার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ভূমির প্রকৃতি বা ভূমির ঢালও বলা হয়। ভূমির প্রকৃতি, তারপরে এটাকে আবার বলা হচ্ছে ভূমির ঢাল। এটা আবার কি? সেটা হচ্ছে যে কিছু কিছু ফসলের ক্ষেত্রে ভূমির ধরনটা বা ভূপ্রকৃতিটা কেমন থাকতে হয়। যেমন ধরে নাও ধানের ক্ষেত্রে সারা বছর বা সবসময় জল ধরে রাখতে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে সমতল জমির প্রয়োজন হবে। কিন্তু চায়ের ক্ষেত্রে ভূমি সমতল প্রয়োজন নয়, কারণ হচ্ছে চায়ের গোড়ায় জল যদি জমে তাহলে চা গাছের ক্ষতি হবে। তো সেক্ষেত্রে হচ্ছে ভূমির ঢাল থাকতে হবে। সেক্ষেত্রে চায়ের জন্য, কফির জন্য হচ্ছে পাহাড়ি ঢাল বা মালভূমির ঢালে এই ধরনের ফসলগুলো ভালো হয়। তো এটা হচ্ছে ভূমির প্রকৃতি বা ভূমির ঢাল। ভূমির প্রকৃতি বা ভূমির ঢালের পরেই যে আরো পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে যেমন হচ্ছে তুহিন মুক্ত দিবস। তুহিন মুক্ত দিবসটা আবার কি? তুহিন মুক্ত দিবস এটা হচ্ছে যে পরিষ্কার আবহাওয়া বা ঝলমলে দিন থাকতে হবে। যেমন ধরো গম চাষের জন্য 110 দিন তুহিন মুক্ত অবস্থা থাকতে হয়। অনুরূপভাবে আখ চাষের জন্য হচ্ছে 200 দিন তুহিন মুক্ত অবস্থা থাকতে হয়। তারপরে তুহিন মুক্ত অবস্থার পরে যদি দেখি তাহলে হচ্ছে সামুদ্রিক আবহাওয়া। এটা আবার কোন ফসলে লাগছে? সামুদ্রিক আবহাওয়া যেমন ধরে নাও কার্পাস চাষের ক্ষেত্রে সামুদ্রিক আবহাওয়ার প্রয়োজন। তারপরে হচ্ছে আখ চাষের ক্ষেত্রে সামুদ্রিক আবহাওয়ার প্রয়োজন। তো এটা হচ্ছে সামুদ্রিক আবহাওয়া। সামুদ্রিক আবহাওয়ার পরেই এরপরে হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ। ছায়া প্রদানকারী বৃক্ষটা আবার কি? কিছু কিছু ফসল রয়েছে যেগুলো হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না। উদাহরণ হিসাবে হচ্ছে চা আর কফি। তো সেই ধরনের ফসলগুলো চাষের জন্য ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন হয়। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে সবগুলোই পরিবেশ কি সব ফসলে লাগবে? না, সবগুলো ফসল সব পরিবেশে লাগবে না। যেমন ধরে নাও ছায়া প্রদানকারী বৃক্ষ কেবলমাত্র হচ্ছে চা আর কফির জন্য বেশি প্রয়োজন। তারপরে সামুদ্রিক আবহাওয়া যেমন ধরে নাও কার্পাস, তারপরে হচ্ছে আখ, এই দুই ফসলের জন্য খুবই দরকার। তারপরে তুহিন মুক্ত অবস্থার কথা যদি বলি তাহলে হচ্ছে গম এবং আখ, এই ফসলগুলোতে হচ্ছে আখ, তারপরে হচ্ছে কার্পাস, এই ফসলগুলোতে হচ্ছে তুহিন মুক্ত অবস্থার প্রয়োজন। কার্পাস এই ফসলগুলোতে। তারপর হচ্ছে ভূমির প্রকৃতির ক্ষেত্রে অনেক সময় চায়ের জন্য এটাকে দিতে পারো, চা আর কফি, কারণ দুটোতে হচ্ছে ঢালু জমির প্রয়োজন হয়। তারপরে বাকি যে চারটা দেখা যাচ্ছে, তিনটে, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, মৃত্তিকা, চারটা, এই চারটাই হচ্ছে সব জায়গায় সব ফসলের জন্য লাগবে। আচ্ছা, এই ছিল হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এরপরে প্রাকৃতিক পরিবেশের পরে আরো একটা পরিবেশ রয়েছে, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ বা অপ্রাকৃতিক পরিবেশও বলা হয়। খ দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। যেমন ধরে নাও প্রথমত হচ্ছে শ্রমিকটাকে চাইলে শ্রমিক না লিখে দক্ষ সুলভ শ্রমিক লিখা যায়।
শ্রমিকের ক্ষেত্রে কম বেশি সবগুলো ফসলই লাগবে, যেমন ধরে নাও ধান চাষের ক্ষেত্রে চারা তোলা, তারপরে হচ্ছে রোপণ করা বা বপন করা, তারপরে হচ্ছে যে যখন হচ্ছে যে ধান বড় হবে তখন হচ্ছে আগাছাকে সরিয়ে ফেলার জন্য শ্রমিক লাগবে, তারপরে হচ্ছে যে ফসলকে কাটার সময় শ্রমিক লাগবে এইভাবে। এবার এখানে একটা উল্লেখনীয় বিষয় হচ্ছে যে শ্রমিক তো সবগুলো ফসলে লাগবে, তবে চা চাষের ক্ষেত্রে শ্রমিক একটু ভিন্নভাবে বলতে হবে। সেটা কিভাবে? যে সেক্ষেত্রে শ্রমিক বলতে হবে যে বিশেষত মহিলা শ্রমিকের প্রয়োজন, কারণ হচ্ছে চায়ের পরিচর্যা এবং পাতা তোলার ক্ষেত্রে মহিলারা বেশ দক্ষ। যেমন হচ্ছে ভুটিয়া, নেপালি, এই মহিলারা বেশ চায়ের পাতা সংগ্রহের জন্য বেশ দক্ষ। শ্রমিকের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলধন। মূলধনটাকে অন্যভাবে বলতে চাইলে বলা যাবে, যেমন হচ্ছে যে মূলধনটাকে বলা হচ্ছে যে বিনিয়োগ। তো সেটা আবার কি? যেমন ধরো চায়ের কথা যদি বলি, তো চা গাছ প্রথমে লাগিয়েই প্রথম বছরই চা পাতা পাওয়া যায় না, ওইটাকে প্রথমে পরিচর্যা করতে হয়, ধীরে ধীরে বড় হয়, তারপরে পাতা হয়, আস্তে আস্তে যখন ঠিকঠাকভাবে পাতা ধরতে শুরু করে তখন সেখান থেকে চায়ের পাতা পাওয়া যায়। তো এই যে একটা লং টার্ম, একটা দীর্ঘ সময় ধরে কোনো কিছু না পেয়ে গাছটাকে ধীরে ছোট থেকে বড় করা, তো সেক্ষেত্রে হচ্ছে একটা মূলধন প্রয়োজন। তারপরে কিছু কিছু ফসলের জন্য, যেমন ধরুন উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, শ্রমিকদের মজুরি, সেগুলো দেওয়ার জন্য মূলধন প্রয়োজন। মূলধনের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে যেমন ধরে নাও বিশেষত চা এবং আখের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান বলতে পারো বা পয়েন্ট বলতে পারো। সেটা আবার কি? যে চায়ের ক্ষেত্রে চা তুলে নিয়ে কারখানায় যদি না পৌঁছানো যায় দ্রুত সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে চায়ের পাতার গুণমান বা গুণগত মান নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে আবার আখের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আখকে যদি চিনি কারখানায় দ্রুত না পৌঁছানো যায়, তাহলে হচ্ছে আখ থেকে রস শুকিয়ে যাবে, দিয়ে সেখান থেকে রস কম হবে এবং চিনি কম উৎপন্ন হবে। তো সেই জন্য হচ্ছে পরিবহন ব্যবস্থা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে পরিবহন ব্যবস্থার পরে হচ্ছে জলসেচ ব্যবস্থা। জলসেচ ব্যবস্থা কেন প্রয়োজন? কারণ হচ্ছে মৌসুমী অধ্যুষিত দেশগুলোতে বিশেষত সারা বছর বৃষ্টিপাত হয় না, তো যার জন্য সারা বছর ধরে যদি চাষবাস করতে হয় তাহলে হচ্ছে জলসেচের প্রয়োজন। যেমন ধরো শীতকালে যে ফসলগুলো চাষ হয় বিশেষত গম, তো সেই সময় তো বৃষ্টিপাত হয় না, তখন হচ্ছে জলসেচের প্রয়োজন হয়। তারপরে হচ্ছে জলসেচের পরে যদি দেখি তাহলে হচ্ছে উন্নত বীজ বলতে পারো একটা পয়েন্ট, তারপরে হচ্ছে উচ্চ ফলনশীল বীজ। উচ্চ ফলনশীল বীজ। উচ্চ ফলনশীল বীজ কেন? কারণ হচ্ছে অল্প জমিতে বেশি পরিমাণে ফসল যাতে উৎপন্ন করা যায় তার জন্য হচ্ছে উচ্চ ফলনশীল বীজের প্রয়োজন হয়। এছাড়াও আরো কিছু পয়েন্ট রয়েছে, যেমন হচ্ছে উচ্চ ফলনশীল বীজের পরে যেমন হচ্ছে উন্নত যন্ত্রপাতির ব্যবহার, যেমন হচ্ছে যে ফসল তোলার জন্য হারভেস্টার, তারপরে হচ্ছে যেমন হচ্ছে থ্রেশার, এরকম ধরনের যন্ত্রপাতিগুলোকে ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে যে উচ্চ ফলনশীল বীজ, উন্নত পরিবহন ব্যবস্থা, উন্নত যন্ত্রপাতির পরে আরো একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে চাহিদা বা বাজার। চাহিদা বা বাজার কি? যদি কোনো ফসলের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাজারে চাহিদা বা মানুষের প্রয়োজন না হয়, তাহলে সেই ফসল বা সেই দ্রব্য চাষিরা উৎপাদন করতে আগ্রহী হবে না। তার জন্য ওই ফসলের বাজার কিংবা চাহিদা থাকতে হবে। তো আজকের ক্লাসে যে কৃষিজ ফসলের উৎপাদন অনুকূল পরিবেশ, তার পরিবেশগুলোকে আমি প্রথমত দুটো ভাগে আলোচনা করলাম। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, মৃত্তিকা, তারপরে হচ্ছে ভূমির প্রকৃতি বা ভূমি ঢাল, তুহিন মুক্ত দিবস, সামুদ্রিক আবহাওয়া, ছায়া প্রদানকারী বৃক্ষ। অর্থনৈতিক পরিবেশে দিয়েছি 5টা পয়েন্ট, যেমন হচ্ছে শ্রমিক, মূলধন, তারপর হচ্ছে পরিবহন ব্যবস্থা, জলসেচ ব্যবস্থা, তারপর হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, আরো রয়েছে যেমন হচ্ছে উন্নত যন্ত্রপাতি, আর একটা হবে চাহিদা বা বাজার। এবার প্রশ্ন হচ্ছে যে 5 মার্কের জন্য কি এতগুলো পয়েন্ট লিখতে হবে? 5 মার্কের জন্য এতগুলো পয়েন্ট লিখার প্রয়োজন নেই, কম করে হলেও 7-8টা পয়েন্ট দিলেই যথেষ্ট। তবে এখানে আরেকটা যেটা বিষয়, যে সবগুলো কিন্তু সব ফসলের জন্য লাগছে না, তো যেগুলো যে ফসলের জন্য লাগবে সেগুলো দিলেই মোটামুটি 7-8টা পয়েন্টে চলে আসবে। এই হচ্ছে আজকের ক্লাস, এখানে সমাপ্ত করলাম।